করোনা আতঙ্কে সাধারণ রোগীদের ভর্তি করছে না কিছু হাসপাতাল, প্রাণ হারাচ্ছে মানুষ। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে করোনা শনাক্তের হার বেশি, মৃত্যুর হার কম। সামাজিক দূরত্ব না মানায় বাড়ছে আক্রান্ত। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করোনার পরীক্ষা নিয়ে বিতর্ক চলছেই, বিকল্প ভাবছে স্বাস্থ্য বিভাগ। করোনা সংকটে সঞ্চয়পত্রে টাকা তুলছেন গ্রাহকরা, সংকটের আরও শঙ্কা অর্থনীতিবিদদের। এবং করোনা ছুটিতে ঘরবন্দি সারা দেশের স্বল্প আয়ের মানুষ, সঞ্চয় ফুরিয়ে আসায় দুশ্চিন্তা। স্বাগত বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছে আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনা আতঙ্কের এই সময়ের অন্য রোগে আক্রান্তদের ভর্তি না করার অভিযোগ উঠেছে রাজধানীর কিছু হাসপাতালের বিরুদ্ধে। ফলে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটাছুটিতে চিকিৎসা বঞ্চিত হয়ে প্রাণও যাচ্ছে অনেকের। এই অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া হাসপাতালে না যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। তবে স্বাস্থ্যমন্ত্রী বলছেন, কোনো হাসপাতাল রোগী ভর্তিতে অনীহা দেখালে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। মোহরজান বেগম নাতনিকে নিয়ে কুষ্টিয়া থেকে এসেছেন মুখের চিকিৎসা করাতে। ভোর থেকেই ঘুরছেন এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। করোনা আতঙ্কে তাকে ফিরিয়ে দিয়েছে বেশিরভাগ হাসপাতাল। এই হাসপাতাল হলো, ওই হাসপাতাল হতে নাকি ওই হাসপাতালে দিল, ওই হাসপাতাল নাকি সরকারিতে দিল, মানে সব নেখানেখিতে চলছে। পরীক্ষা দুটো দিয়েছে, তাই নিয়ে এখন আমরা তাও দেবে 3 দিন পর আমরা এখন বাড়ি যাই। মোহরজানের মতো নুরুল হুদা এসেছেন নোয়াখালী থেকে ছেলের ক্যান্সারের চিকিৎসার জন্য। দিনের পর দিন ঘুরে ভর্তির আশ্বাস পেলেও মেলেনি সেবা, তবুও অধীর অপেক্ষা। বাবার আকুতি, শেষ বেলাতেও যদি মেলে একটু চিকিৎসা। এরপরে ভর্তি না নিয়ে আমরা ফাটালিও যে এই মহাকালীতে এখানে দেখানোর পরে বললো যে না, এখানে আমাদের 2 জন রুগী করোনা আক্রান্ত হয়েছে, ডাক্তার হেমাটোলজির, এখানে ভর্তি করানো সম্ভব না। ছেলে নিয়ে আমি অবস্থা মানে রাস্তায় রাস্তায় ঘুরতেছি, ক্লিয়ার কথা, চিকিৎসার কোনো পথ পাইতেছি না। দেশে করোনা প্রাদুর্ভাবের 1.5 মাস পেরোলেও শৃঙ্খলা ফেরেনি স্বাস্থ্যসেবা খাতে। করোনা ছাড়া অন্য সব রোগে আক্রান্তরা বেশি হয়রানির শিকার। বিনা চিকিৎসায় মারা যাওয়ার অভিযোগ স্বজনদের। অনেক রোগী করোনা উপসর্গ গোপন রেখে যাচ্ছেন চিকিৎসা নিতে, ঝুঁকিতে ফেলছেন ডাক্তারদের। এমন অভিযোগও শোনা যায় রোগীর বিরুদ্ধে। তবে রোগীর অভিযোগের তীর বরাবরই চিকিৎসকের দিকে। আমার রোগী সিরিয়াস রোগী, অপারেশনের রোগী। তো বললাম উনি কালকে কি আসবেন কিনা, বলছে না স্যার 11 তারিখ পর্যন্ত ছুটিতে আছে। এখন মোটামুটি ডাক্তার কোনো জায়গায় অ্যাভেলেবেল না। তো এখানে আসলাম, এসে দেখলাম যে একটা রুগী দেখেই উনি চলে গেছে, আর সিরিয়াল যেগুলো ওনার দেখার সময় ছিল না, উনিও রাশের মধ্যে ছিলেন। করোনাকালে সাধারণ রোগীরা বাসায় থেকেই টেলিমেডিসিন সেবা নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এবং যাদের এই টেলিফোনের মাধ্যমে চিকিৎসা সম্পূর্ণ হবে না বা আরও বেশি প্রয়োজন পড়বে, তাদের জন্য কিন্তু আমাদের আউটডোর খোলা আছে। এই আউটডোর মেডিসিন, সার্জারি, গাইনি, পেডিয়াট্রিক্স এবং ডেন্টাল। এছাড়াও যে আমাদের পূর্বে যেরকম ইমার্জেন্সি চালু ছিল বিভিন্ন বিভাগের, সেই ইমার্জেন্সি কিন্তু চালু রয়েছে। ইমার্জেন্সি অপারেশন কিংবা সিলেক্টিভ সব কিন্তু আমাদের চালু রয়েছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হলে নির্ধারিত নম্বরে যোগাযোগ করতে বলছে স্বাস্থ্য মন্ত্রণালয়। হাসপাতালে যাতে চিকিৎসা দেওয়া হয় এই বিষয়ে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে অনেক আগেই। আমরা এই বিষয়টি আরও খতিয়ে দেখছি। যদি কিনা কেউ চিকিৎসা না দেয়, তার জন্যে যা যা ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। করোনা পরিস্থিতিতে সাধারণ রোগীরা যেন হয়রানির শিকার না হন, সেদিকে হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক হওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা আতঙ্কের এই সময়ে অন্য রোগে আক্রান্তদের ভর্তি না করার অভিযোগ উঠেছে রাজধানীর কিছু হাসপাতালের বিরুদ্ধে। এ নিয়ে আরও জানাতে রাজধানীর ঢাকা মেডিকেল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, হাসপাতালে সাধারণ রোগীরা কি প্রয়োজনীয় সেবা পাচ্ছেন, কি দেখছেন?
জি, আমি সকাল থেকেই এসব এলাকায় অবস্থান করছি। আমি আসার পরপর যে বিষয়টি দেখতে পেরেছি যে ঢাকা মেডিকেলে কিন্তু ঢাকার বাইরে থেকেও বেশ কিছু রোগীরা এসেছেন এবং তারা কিন্তু তাদের সমস্যা নিয়ে কিন্তু বিভিন্ন বিভাগে যাচ্ছেন, কিন্তু তারা যে বিষয়টি বলছেন আসলে তাদের যে প্রয়োজনীয় সেবা সেটা কিন্তু তারা পাচ্ছেন না। ঢাকা মেডিকেল থেকেও অনেক রোগীকে ফিরিয়ে দিচ্ছেন, ফিরিয়ে দেওয়ার পর তাদেরকে অন্য হাসপাতালে যেতে বলছে। সেই হাসপাতাল থেকেও কিন্তু আমি কিছুক্ষণ আগে একজন রোগীর সাথে কথা বলেছি, সে যে বিষয়টি বলছে যে তাকে ঢাকা মেডিকেল থেকে মহাখালীতে যেতে বলা হয়েছে। মহাখালীতে যাওয়ার পরে কিন্তু তাকে সেখান থেকে আবার ঢাকা মেডিকেলেই ফেরত পাঠানো হয়েছে মূলত। তো সে যে বিষয়টি বলছে যে সে দীর্ঘদিন ধরে ঢাকা মেডিকেল, মহাখালী সহ মুগদা সহ বিভিন্ন হাসপাতালে যাচ্ছেন, তার ক্যান্সার সহ বিভিন্ন জটিল সমস্যা নিয়ে এসেছেন, যেটি নাকি করোনা পরিস্থিতি বা করোনা উপসর্গের সাথে কোনো মিল নেই, এরকম রোগের উপসর্গ নিয়ে এখানে এসেছিলেন, কিন্তু তারা যে কাঙ্ক্ষিত সেবা সেটি কিন্তু পাচ্ছে না। তো আসলে হাসপাতাল কর্তৃপক্ষ বা তারা যে বিষয়টি বলছেন, আসলে রোগীরা যারা আসছেন তারা অনেক ক্ষেত্রেই আসলে রোগের যে সিমটম গুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকে লুকাচ্ছেন এবং তারা ভুলভাল তথ্য দিচ্ছেন, যার কারণে কিন্তু আসলে স্বাস্থ্য সেবার জন্য তারা যে প্রয়োজনীয় পদক্ষেপ সেটি তারা নিতে পারছেন না। সেই জন্য কিন্তু তারা যে পরামর্শটি দিচ্ছেন যে আসলে একেবারে প্রয়োজন হলে জরুরি প্রয়োজনে হাসপাতালে আসতে, এছাড়া টেলিমেডিসিন সেবার মাধ্যমে কিন্তু সাধারণ রোগীরা তাদের চিকিৎসা সেবা নিতে পারে, এই বিষয়টি কিন্তু বলছেন। এছাড়া জরুরি সেবার মধ্যে অপারেশন সহ আপনার ডায়ালাইসিস সহ এই টাইপের যেসব ট্রিটমেন্ট রয়েছে সেগুলো কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ চালু রেখেছেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এছাড়া বহির্বিভাগেও তাদের বেশ কিছু সেবা চালু রয়েছে বলে তারা আমাদেরকে বলেছেন, কিন্তু ভুক্তভোগীরা যে বিষয়টি বলছেন যে আসলে প্রতিনিয়ত কিন্তু তারা হাসপাতালের দ্বারে আসছেন এবং তারা কিন্তু তাদের সমস্যার কথা বলছেন, কিন্তু তারা অন্য সময়গুলোতে যেখানে দালালের দৌরাত্ম্য দেখা যেত, এখন দালালের দৌরাত্ম্য তো নেই, অনেকটা কমে গিয়েছে বলা চলে। সেই জায়গা থেকে তারা শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরছেন এবং যেসব বিভাগে যাচ্ছেন সেসব বিভাগের ডাক্তাররা কিন্তু তাদেরকে প্রয়োজনীয় যে সেবা দেওয়ার কথা কিংবা যেটি পাওয়ার জন্য তারা এসেছেন তাদেরকে কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। আমরা বেশ কিছু রোগীদের সাথে কথা বলার পর যে বিষয়টি জানতে পেরেছি, তারা ঢাকায় অনেক কষ্ট করে এসেছেন, এই কষ্টের মধ্য দিয়ে যদি এখানে প্রয়োজনীয় যে সেবা সেটি যদি না পান, তারা আবার কিভাবে ঢাকা থেকে তাদের গন্তব্যে ফিরে যাবেন সেটি নিয়েও কিন্তু একটা শঙ্কা তৈরি হয়েছে। ইভেন যারা এখানে আছেন সেই ক্ষেত্রে কিন্তু আসলে অনেকের আত্মীয় স্বজন নেই, যার কারণে তারা কোথায় উঠবেন, অপেক্ষমান যে সময়টি আছে সেই সময়টি কাটানোর জন্য কোথায় উঠবেন সেই বিষয়টি নিয়ে কিন্তু আসলে তাদের মধ্যে উৎকণ্ঠা কাজ করছে। এর মধ্যে অনেকের মধ্যে যে বিষয়টি জানা যাচ্ছে যে আসলে তারা কিন্তু অনেকে জানেন না যে আসলে কোনটি করোনা ডেডিকেটেড হাসপাতাল কিংবা করোনার জন্য আসলে যারা টেস্ট করাচ্ছেন সেইখানে কিন্তু অনেকে ভুল করে চলে যাচ্ছেন আসলে ঘুরতে ঘুরতে, যার কারণে কিন্তু আসলে সংক্রমিত হওয়ার একটা ঝুঁকি থেকে যায়। তো এই পরিস্থিতিতে আসলে সাধারণ রোগী যারা আছেন তাদের যদি পর্যাপ্ত ব্যবস্থাপনা যদি করা না হয়, তাদের সুরক্ষার জন্য যদি ব্যবস্থা না করা না হয়, প্রয়োজনীয় দেখভালের ব্যবস্থা করা না হয়, তাহলে কিন্তু আসলে ঝুঁকির মাত্রাটা আরও বাড়ার সম্ভাবনাই রয়েছে। ঢাকা মেডিকেল থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাহিদ কামাল। আমরা এবার চট্টগ্রামের পরিস্থিতি জানবো, সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, চট্টগ্রামে হাসপাতালগুলোর কি পরিস্থিতি, সেখানে সাধারণ রোগীরা চিকিৎসা পাচ্ছেন কিনা? গত পরশুদিনের একটি ঘটনা উল্লেখ করতে চাই প্রথমেই। সেটি গত পরশুদিন চট্টগ্রামের আগ্রাবাদে একটি বেসরকারি ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা, জামশেদ হায়দার তার নাম, তিনি আসলে তার জ্বর ছিল, শ্বাসকষ্ট ছিল, এই উপসর্গ নিয়ে তিনি নগরীর বেশ কয়েকটি হাসপাতালে ঘুরেছেন। শেষ পর্যন্ত তিনি বিআইটিআইডি অর্থাৎ যে করোনা ডেডিকেটেড যে হাসপাতাল সেখানেও গিয়েছিলেন, সেখানেও তাকে ভর্তি করানো হয়নি। সেখান থেকে তাকে পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়, কিন্তু তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথেই গাড়িতেই মৃত্যুবরণ করেছেন। এবং সেক্ষেত্রে তার স্বজনরা যে অভিযোগটি করেছেন যে তার এই জামশেদ হায়দার তিনি যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসাটি পেতেন তাহলে হয়তো এই যাত্রায় তার মৃত্যু হতো না। ঠিক মাসখানেক আগে চট্টগ্রাম মেডিকেল কলেজের একজন সদ্য এমবিবিএস পাশ করা একটি ছাত্রের মা, তাকেও ঠিক একই রকমভাবে আমরা দেখেছি যে এই করোনা উপসর্গ অর্থাৎ জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট নিয়ে বিভিন্ন হাসপাতালে, বেসরকারি হাসপাতালে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছে। এবং এটি চিকিৎসক সমাজেও কিন্তু এক ধরনের প্রতিক্রিয়া তৈরি করেছে। এই ধরনের ঘটনা, বেশ কিছু ঘটনা ইতিমধ্যে ঘটেছে গত 3 মাসে, যখন থেকে মূলত করোনার এই বিষয়গুলো আমাদের চট্টগ্রামে সংক্রমিত হওয়া বা সামনে এসেছে। এর বাইরেও আমরা দেখছি যে মূলত বিশেষজ্ঞ ডাক্তাররা তাদের চেম্বার করা থেকে বিরত আছেন এখন। এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা মূলত বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে নিয়মিত পরামর্শ নেন, সেই সমস্ত রোগীরা এখন সে সমস্ত পরামর্শ পাচ্ছে না। যদিও আমরা একটু আগে খবরও শুনছিলাম যে
টেলিমেডিসিন বা বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন ডাক্তারের সাথে ফোনে কথা বলে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই চিকিৎসক, আমরা যে সমস্ত রোগীরা বিশেষজ্ঞদের চেম্বারে গিয়ে চিকিৎসার সেবা নেন, তারা আসলে ফোন করে এই সমস্ত চিকিৎসকের কাছ থেকে সেবা নিতে আদৌ পারেন কিনা সেটি আসলে পারেনই না। সেক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে চিকিৎসকের ফোন নাম্বার এই রোগীদের কাছে থাকেন না, থাকে অ্যাটেন্ডেন্স যিনি থাকেন বা তার চিকিৎসকের সহকারী যিনি থাকেন তার ফোন নাম্বার। তো এক্ষেত্রে আসলে চিকিৎসক এবং বিভিন্ন যে হাসপাতাল কর্তৃপক্ষ আছে তাদেরও তাদের কথার পক্ষে যুক্তি আছে। তারা যেটি বলছেন যে বিভিন্ন সময়ে এই রোগীরা তাদের তথ্য গোপন করে এই করোনা সংক্রমণের শুরু থেকে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছে এবং সেই প্রেক্ষাপটে অনেক সময় দেখা যাচ্ছে অনেক চিকিৎসককেও কোয়ারেন্টাইনে যেতে হয়েছে। এবং এই প্রেক্ষাপটে আমরা দেখেছি যে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে এইচডি ইউনিট পুরোটি লকডাউন ছিল লম্বা সময় ধরে। অর্থাৎ এই ধরনের সমস্যা এড়ানোর জন্য অনেক সময় তারা এই উপসর্গযুক্ত চিকিৎসকদের রোগীদের মূলত সেবা দিতে চান না, সেটিও একটি বিষয়। আর এই কারণে মূলত পরিস্থিতি আস্তে আস্তে জটিল পরিস্থিতির দিকে গিয়েছে। তবে বাস্তবতা হচ্ছে গত 2-3 দিন ধরে এখন যেহেতু সবকিছু আস্তে আস্তে একটু খুলছে, সেক্ষেত্রে আমরা দেখছি যে চিকিৎসকদের চেম্বারও আস্তে আস্তে খুলছে। তবে হয়তো সময় গড়ানোর সাথে সাথে এই পরিস্থিতি কিছুটা উন্নতি হবে। আর সবশেষে চট্টগ্রামের গত 24 ঘন্টায় বিআইটি যে করোনা সংক্রমণ সেই তথ্য হিসেবটা একটু দিয়ে শেষ করতে চাই। মূলত চট্টগ্রামের রোগীদের এখন 4টি আলাদা জায়গায় করোনা সংক্রমণ পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি যে পরীক্ষাটি করা হচ্ছে বিআইটিআইডি, সেখানে 248 জনের পরীক্ষা করা হয়েছে গত 24 ঘন্টায়, 31 জনের পজিটিভ এসেছে। আর চট্টগ্রাম অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় অর্থাৎ সিভাসুতে 70 জনের পরীক্ষায় 20 জনের করোনা পজিটিভ এসেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 122 জনের মধ্যে 54 জনের এসেছে। আর কক্সবাজারে চট্টগ্রামের 39টি নমুনা পরীক্ষা করে সেখানে 5টি নমুনা পজিটিভ এসেছে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। নমুনা পরীক্ষার হিসেবে দক্ষিণ এশিয়ায় আক্রান্তের হার বাংলাদেশের সবচেয়ে বেশি, তবে মৃত্যুর হার কম। এই অঞ্চলে আক্রান্তের হার সবচেয়ে কম ভুটানে। চিকিৎসকেরা বলছেন ঘনবসতি ও সামাজিক দূরত্ব না মানায় দেশে আক্রান্তের সংখ্যা বাড়ছে। করোনা পরিসংখ্যান ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের ডেটা বিশ্লেষণ করে পাওয়া যায় এই তথ্য। 11 মে পর্যন্ত বাংলাদেশে মোট করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে 15,691 জন। একই সময়ে ভারতে শনাক্ত হয়েছে 70,780, পাকিস্তানে 32,081, মালদ্বীপে 897, শ্রীলঙ্কায় 869, নেপালে 134 এবং ভুটানে শনাক্ত হয়েছে মাত্র 11 জন। এ সময়ে ভারতে করোনা পরীক্ষা হয়েছে সবচেয়ে বেশি 17,59,579টি নমুনা। এরপরে পাকিস্তানে 3,05,851, বাংলাদেশে 1,29,865, নেপালে 76,367, শ্রীলঙ্কায় 37,662, মালদ্বীপে 11,775 আর ভুটানে 11,673টি নমুনা। করোনায় মৃত্যু হারে তুলনামূলক ভালো অবস্থানে বাংলাদেশ 1.52%। দক্ষিণ এশিয়ায় মৃত্যুহার সবচেয়ে বেশি ভারতে 3.24%। এরপরে পাকিস্তানে এ হার 2.2%। দক্ষিণ এশিয়ায় করোনায় এখনো মৃত্যু নেই নেপাল ও ভুটানে। মালদ্বীপ ও শ্রীলঙ্কায় এ হার যথাক্রমে 0.33 ও 1.03%। দক্ষিণ এশিয়ায় করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার সবচেয়ে বেশি ভুটানে 45.45%। এরপরে শ্রীলঙ্কায় 39.47%। জনসংখ্যার দিক দিয়ে দক্ষিণ এশিয়া সবচেয়ে বড় দেশ। ভারতে সুস্থ হওয়ার হার 31.85%, পাকিস্তানে 26.67% আর নেপালে 24.62%। সুস্থ হওয়ার হার সবচেয়ে কম মালদ্বীপে 3.23%। বাংলাদেশে সুস্থতার হার 18.49%। বিশেষজ্ঞরা বলছেন এখনই সংক্রমণ ঠেকানো না গেলে সামনে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারে বাংলাদেশ, আর এর জন্য সর্বোচ্চ সতর্কতার পরামর্শ বিশেষজ্ঞদের। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে খুলেছে মার্কেট, তবে ক্রেতার সংখ্যা খুব কম। প্রায় প্রতিটি মার্কেটের সামনে জীবাণুনাশক স্প্রে করা বা হাতে স্যানিটাইজার দেওয়ার ব্যবস্থা রয়েছে। বিক্রেতারা অপেক্ষা করছেন ক্রেতাদের জন্য কবে তাদের সমাগমে বিপণী বিতানগুলো আবার সরগরম হয়ে উঠবে। বিস্তারিত জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, কি পরিস্থিতি দেখছেন ঢাকার মার্কেটগুলোতে? ক্রেতাদের আগমন কেমন দেখছেন? সামাজিক দূরত্ব বা কতটা মানা হচ্ছে?
দেখুন, বিপণী বিতানের গতকালের অবস্থা যেটা আমরা দেখেছি যে আসলে বিক্রেতারা অনেকেই দোকান খুলেছেন, আবার অনেকেই খুলেননি। তবে ক্রেতা সমাগম কিন্তু রাজধানীতে কিছুটা কম। আর আজকে সকাল থেকে এখন পর্যন্ত মার্কেটগুলো খোলেনি, যেহেতু নির্দেশনা আছে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত মার্কেট খোলার। সে কারণে সকাল 10টা থেকেই কিন্তু এই প্রতিটি মার্কেট খোলা হবে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। তবে এই মুহূর্তে আসলে যেটি রাজধানীর পরিস্থিতি সেটি হচ্ছে যে যেহেতু অনেক অফিস খুলে দেওয়া হয়েছে, অর্থাৎ সরকারি অনেক অফিস খুলে দেওয়া হয়েছে, মার্কেটগুলো খুলে দেওয়া হচ্ছে এবং একই সাথে গার্মেন্টস খুলে দেওয়া হয়েছে, যে কারণে রাস্তায় যে যানবাহনের চাপ, সেই যানবাহনের চাপটা কিন্তু অনেকটা বেড়েছে। আমি আপনাকে একটু যানবাহনের চাপের বিষয়টি একটু দেখাতে চাই যে আমি এই মুহূর্তে আছি ঠিক কারণ বাজার যে মোড়, সেই মোড়ে, এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই জায়গাটিতে যানবাহনের যে ভিড় গত কয়েকদিনের চেয়ে আমরা কিন্তু অনেক বেশি লক্ষ্য করেছি। অর্থাৎ এখানে যানবাহনের যে চাপ, সেই চাপ সামাল দিতে এখন ট্রাফিক পুলিশের একাধিক সদস্যকে এখানে দায়িত্ব পালন করতে হচ্ছে, যেটি আমরা সাধারণ ছুটি ঘোষণার পর থেকে আসলে একদমই ট্রাফিক পুলিশের উপস্থিতি আমরা দেখিনি। কারণ ট্রাফিক পুলিশকে সড়কে দায়িত্ব পালন করতেই হয়নি, তার কারণ যানবাহন একেবারে ছিল না বললেই চলে। আর এই যানবাহন যেটি বেড়েছে, এই যানবাহন বাড়ার কারণে রাজধানীতে যে করোনার ঝুঁকি, সেই করোনার ঝুঁকি কিন্তু আরও বাড়ছে। তার কারণ আপনি জানেন যে রাজধানীর অনেকগুলো এলাকা কিন্তু এই মুহূর্তে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। তো সেই রেড জোন হিসেবে যে এলাকাগুলো ঘোষণা করা হয়েছে, সেই এলাকার যারা বাসিন্দা আছেন বা সেই এলাকা থেকে যানবাহনগুলো কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে। অর্থাৎ যে এলাকাটি কম করোনার ঝুঁকিতে আছে, সেই এলাকাটিও কিন্তু এক ধরনের ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে বলে স্বাস্থ্য সংশ্লিষ্টরা কিন্তু বারবার করে বলছে। এবং এই যানবাহন নিয়ন্ত্রণে শুরু থেকে আমরা যে পদক্ষেপগুলো দেখেছিলাম, অর্থাৎ সাধারণ ছুটি ঘোষণার শুরু থেকে যে রাস্তায় বিভিন্ন চেকপোস্ট ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের, যে এই যানবাহনগুলো কোন যানবাহনটি কোথায় যাচ্ছে, কেন তারা বেরিয়েছেন, প্রয়োজনে বেরিয়েছেন না বিনা প্রয়োজনে বেরিয়েছেন, সেই বিষয়গুলো কিন্তু যাচাই বাছাই করা হয়েছে। সেই বিষয়গুলো জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যারা কারণ দেখাতে পারেননি তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেই যে পদক্ষেপগুলো বা সেই চেকপোস্টগুলো, সেটি কিন্তু এখন আমরা লক্ষ্য করছি না। অর্থাৎ বলা যায় যে যারা বেরিয়েছেন তারা অবাধে চলাচল করছেন, কাউকে কোনো রকম কোনো জবাবদিহি করতে হচ্ছে না যে তিনি আসলে কোনো প্রয়োজনে বেরিয়েছেন না প্রয়োজন ছাড়া বেরিয়েছেন। এবং এই সুযোগটি কিন্তু আসলে অনেকেই নিচ্ছেন, কারণ আমরা দেখেছি যে যখন একদমই যানবাহন শূন্য ছিল, তখন আমরা দেখেছি যে অনেকে আসলে তার মধ্যেই কোনো কারণ ছাড়াই বেরিয়েছেন। তো আর এখন তো কোনো ধরনের কোনো পদক্ষেপই নাই, কোনো ধরনের কোনো চেকপোস্ট নাই। তো সেক্ষেত্রে আসলে অনেকেই এভাবে করে বেরোতে পারেন, সেটি কিন্তু ধারণা করাই যায়। তো কারণ বাজার থেকে আমার কাছে মোটামুটি এটিই ছিল সর্বশেষ। কারণ বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান। মানিকগঞ্জে মার্কেট, শপিং মল খোলার 3 দিন পরই আবার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলার সব উপজেলায় বিপণী বিতান বন্ধ থাকবে। করোনা সংক্রমণ রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার সন্ধ্যায় গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক। এর পরপরই প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়। রমজান মাস ও ঈদ সামনে রেখে রোববার থেকে শপিং মল ও দোকানপাট খোলার অনুমতি দেওয়া হয়েছিল। তবে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানা হয়নি বেশিরভাগ জায়গায়। করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় স্বাস্থ্যবিধি না মানায় মানিকগঞ্জে গতকাল থেকে জরুরি ছাড়া সব দোকানপাট আবারও বন্ধ রাখার গণবিজ্ঞপ্তি দিয়েছে প্রশাসন। এ বিষয়ে জানাতে মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মঞ্জুর রহমান। মঞ্জুর, কোন পরিস্থিতিতে মার্কেট আবারও বন্ধের ঘোষণা দেওয়া হলো? ব্যবসায়ী আর সাধারণ মানুষ কি বলছেন এ বিষয়ে? দেখেন, গত রোববার সরকারি নির্দেশনা মোতাবেক কিছু শর্ত দিয়ে ব্যবসায়ীদের কিন্তু এই দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি দেওয়া হয়। তবে এরপরে আমরা দেখি যে এই দোকানপাট খোলার পরে যে মানিকগঞ্জের 7টি উপজেলা থেকে যেসব ক্রেতারা মানিকগঞ্জে আসতে শুরু করেন,
এবং মানিকগঞ্জের ব্যবসায়ীরা একের পর এক দোকান খুলতে শুরু করেন। সেখানে প্রশাসনের পক্ষ থেকে যে শর্তগুলো দেওয়া হয় সেই শর্তগুলো আসলে ব্যবসায়ীরা হয়তো কিছুটা মেনেছেন, তাদের এখানে স্যানিটাইজার রেখেছেন, হাত ধোয়ার ব্যবস্থা রেখেছেন, কিন্তু যেসব ক্রেতারা এইসব মার্কেটে আসছেন তাদের মধ্যে কিন্তু সেই বিষয়টা তারা ব্যবহার করছিলেন না, তারা হাতও ধুছিলেন না, তারা যে স্যানিটাইজারও ব্যবহার করছিলেন না। এবং সবচেয়ে বড় বিষয়টা যে সামাজিক দূরত্ব রাখার বিষয়টা যে প্রশাসন কঠোর অবস্থানে ছিল সেই অবস্থাটাও আসলে দেখা যায় যে কেউ মানতেছেন না। তো এরপরে আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যম কিন্তু এই বিষয়টা তুলে ধরেন এবং প্রশাসনের নজরে আনেন, এবং প্রশাসন মনে করেন যে এইভাবে যদি চলতে থাকে তাহলে মানিকগঞ্জে কিন্তু এই করোনা সংক্রমণের আশঙ্কা বেড়ে যায়। যে কারণে গতকাল প্রশাসন এবং ব্যবসায়ী সমিতি, ব্যবসায়ী মালিক এদেরকে নিয়ে কিন্তু জেলা প্রশাসন বসেন এবং একটি জরুরি বৈঠকের মাধ্যমে গতকাল বিকেলে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান মানিকগঞ্জের এসব বন্ধ করে দেওয়া হয় অনির্দিষ্টকালের জন্য। এরকম একটা গণবিজ্ঞপ্তি কালকে দেওয়া হয়। এরপরে আমরা যেটা দেখেছি যে এই প্রশাসনের এই নির্দেশ জারি করার পরে কিন্তু মানিকগঞ্জবাসীর মধ্যে একটি স্বস্তিকর বিষয় আমরা লক্ষ্য করেছি। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমের মাধ্যমে জেলা প্রশাসক এস.এম. ফেরদৌসকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন, বিষয়টা ধন্যবাদ জানিয়েছেন যে এই বিষয়টা হয়তো আরো প্রথম থেকেই নেওয়া উচিত ছিল। কারণ আপনি জানেন যে আমাদের পার্শ্ববর্তী জেলা ফরিদপুরেও কিন্তু এরকম তারা বন্ধ করে রেখেছে। আরেকটি বিষয় হলো যে এই যে বন্ধ রাখার ঘোষণা থাকলেও কিন্তু আমরা আজকে যেটা দেখেছি যে ব্যবসায়ীরা কিন্তু পুলিশের সাথে বা প্রশাসনের সাথে আসলে লুকোচুরি খেলতেছে। তারা দোকান খুলে বাইরের গেট খোলা বন্ধ রেখে ভিতরের দোকান কিন্তু তারা খুলে রেখেছে। এদিকে মোবাইল কোর্ট বিভিন্ন টহল দিচ্ছে, টহল দেওয়ার পরে যখন তারা আসছেন ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দিচ্ছেন, আবার যখন চলে যাচ্ছেন ব্যবসায়ীরা আবার তাদের দোকানটা খোলা রাখছেন। তো এখানকার যারা সুশীল সমাজ তাদেরকে দাবি যে করোনা সংক্রমণ রক্ষায় প্রশাসনকে এই ব্যাপারে আরো কঠোর অবস্থানে থাকতে হবে। মানিকগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী মঞ্জুর রহমান। করোনা নমুনা পরীক্ষা নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং স্বাস্থ্য বিভাগের মধ্যে বাড়ছে দূরত্ব। আইডিসিআর এর প্রতিনিধি দল পাঠিয়েও মেটাতে পারেনি দ্বন্দ্ব, তাই বিকল্প ভাবছে স্বাস্থ্য বিভাগ। স্থানীয়দের দাবির মুখে করোনা নমুনা পরীক্ষার অনুমোদন পায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 17 এপ্রিল থেকে কার্যক্রম শুরু হয় জবিপ্রবি ল্যাবে। 29 এপ্রিল নমুনা পরীক্ষা করে 26 জনকে করোনা পজিটিভ দেখায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কিছু সময়ের ব্যবধানেই তা কমিয়ে করা হয় 11 জন। এর পরদিন কোনো ঘোষণা ছাড়াই নমুনা পাঠানো শুরু হয় খুলনা মেডিকেল কলেজে। বিভ্রান্তির শুরু সেখান থেকেই। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আপনাদেরকে এই পর্যন্ত যে রিপোর্টগুলি দিয়েছে সেটি হিউম্যান এররের যে লিমিটেশনগুলি আছে, একটা মেথডের যে লিমিটেশন আছে, সেই লিমিটেশনগুলি যদি আপনারা বাদ দেন বাকি রেজাল্টটা অত্যন্ত কনফিডেন্সের সহিত আমরা দিয়েছি। জবিপ্রবিতে যেখানে প্রায় 500 দলিল লেখক দীর্ঘদিন কর্মহীন, ফলে অর্থাভাবে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। আমরা শিক্ষিত এক ধরনের বেকার, আমাদের তো কোনো কাজ নেই, খাই তো দলিল লিখে লিখে। সংসারে ছেলে মেয়ে আছে, লেখাপড়া করে, এই একমাত্রই সোর্স, জমি ক্ষেত নাই, খুবই অসহায় দিন যাপন করছি। পরিবার পরিজন নিয়ে টিকে থাকতে সরকারি সহায়তা চান দীর্ঘদিন ধরে আয় রোজগারহীন দলিল লেখকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদ এছাড়াও থাকছে করোনায় ঘরেবন্দি দেশে 4 কোটি শিশু কিশোর, পরিবেশ আনন্দময় রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। বিশ্বজুড়ে 24 ঘন্টায় 5000 করোনা রোগীর মৃত্যু, যুক্তরাষ্ট্রে মারা গেছেন 1629 জন। দেশে যখন প্রতিদিন করোনা সংক্রমণের রেকর্ড ভাঙছে, তখন এই ভাইরাসের জীবন রহস্য উন্মোচনের খবর দিলেন বিজ্ঞানীরা। ভাইরাসকে নিষ্ক্রিয় করে এর জিনোম সিকোয়েন্সিং করেছে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন। এর ফলে জানা যাবে ভাইরাসের প্রকৃতি, কার্যক্ষমতা, আর তাতে ভ্যাকসিন ও ওষুধ তৈরিতে আসবে বড় সাফল্য। দেশে প্রতি 3 মিনিটে করোনা শনাক্ত হচ্ছে একজনের। প্রতিদিন বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। বিশ্বের নানা দেশে গবেষণা হলেও পিছিয়ে ছিল বাংলাদেশ। ভাইরাস নিয়ে কোনো তথ্যই ছিল না স্বাস্থ্য বিভাগের কাছে। এ অবস্থায় আশার আলো দেখালো চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন।
তাদের ল্যাবেই অণুজীব বিজ্ঞানী ডাক্তার সমীর সাহার নেতৃত্বে জিনোম সিকোয়েন্স করেন একদল তরুণ বিজ্ঞানী। আগামী 1 মাসে আরও 100টি সিকোয়েন্স করবেন তারা। আমরা আজকে প্রথম নভেল করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং করেছি এবং বাংলাদেশে করেছি। আমরা করেছি পুরো কাজটাই চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের ল্যাবরেটরিতে। আমরা ভাইরাসটাকে গ্রো করিনি বা কিছু না, ডিরেক্ট স্যাম্পল থেকে ভাইরাসটাকে ডিঅ্যাক্টিভেট করে ওর জিনোমটা, আরএনএ জিনোমটা আমরা সিকোয়েন্স করেছি। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের 16,000-এরও বেশি জিনোম সিকোয়েন্স করা হয়েছে। বাংলাদেশ থেকে এরই মধ্যে তাদের ফল জমা দেওয়া হয়েছে গ্লোবাল জিনোম ডাটাবেজে। সেখানে হবে এর প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা। খুব চেষ্টা করছিলাম যে বাংলাদেশে এই ক্যাপাসিটিটা আমরা বিল্ড করব, যেন বাংলাদেশের নমুনা, বাংলাদেশের স্যাম্পল বাংলাদেশেই থাকে। শীঘ্রই আরো অনেকগুলো ভাইরাস যেন নমুনাগুলা থেকে সিকোয়েন্স করতে পারি, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো যে ভাইরাসগুলো কোথা থেকে এসেছে, ট্রান্সমিশন প্যাটার্নস গুলা কি এবং বাংলাদেশে কিভাবে ছড়াচ্ছে। জিনোম সিকোয়েন্সিং জানার ফলে জানা যাবে ভাইরাসের ধরন ও সংক্রমণ সক্ষমতা। এ তথ্য কাজে লাগবে ভ্যাকসিন ও ওষুধ আবিষ্কারে। আমাদের নিজেদের যখন আমাদের এই ক্ষমতাটা থাকবে যে আমি দেখতে পারবো কোন স্ট্রেনগুলো আমাদের দেশে সার্কুলেট করছে, এবং আমি নিজে বসে কিন্তু আমরা একসাথে বসে আলোচনা করে ঠিক করতে পারবো কোন ভ্যাকসিনটা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে ইন মেনি ওয়ে, এবং সেই অনুযায়ী আমরা আমাদের ভ্যাকসিনটাকেও সিলেক্ট করতে পারবো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই সিকোয়েন্স থেকে এটা রাশিয়া অথবা সুইডেন বা ওই অঞ্চল থেকে, তাইওয়ান থেকে এসছে, এবং এই সবগুলোই আমাদের এই ভাইরাসের ভবিষ্যৎ গতিপথ, এটার ভিরুলেন্স কমবে কিংবা বাড়বে অথবা বাড়ছে কিংবা কমছে, এগুলি আমাদেরকে অ্যানালাইসিসে সহায়তা করবে। বাংলাদেশে করোনা ভাইরাসের ধরন প্রকৃতির সঙ্গে থাইল্যান্ড, তাইওয়ান, সৌদি আরব ও রাশিয়ার সঙ্গে মিল পাওয়া গেছে। দেশে এরই মধ্যে এই ভাইরাসের 9 বার মিউটেশন হয়েছে বলে গবেষণায় জানা গেছে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে আরও 969 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 16,660 জন। এদিকে আরও 11 জনের মৃত্যুতে দেশে করোনার মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 250-এ। 24 ঘন্টায় দেশে সুস্থ হয়েছেন আরও 245 জন। এ নিয়ে মোট সুস্থ হলেন 3,147 জন। কিছুদিন ধরে দেশে করোনা পরীক্ষায় যুক্ত হচ্ছে নতুন ল্যাব। সবশেষ 38তম হিসেবে এই তালিকায় যুক্ত হল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব। 24 ঘন্টায় এই 38 ল্যাবে পরীক্ষা হয়েছে 6,737 জনের নমুনা। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য বিভাগের নিয়মিত অনলাইন বুলেটিনে জানানো হয়, করোনার চিকিৎসায় আইসিইউ সহ প্রয়োজনীয় সব সক্ষমতা বাড়ানোর কাজ চলছে। এই 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করেছি 6,845টি এবং নমুনা পরীক্ষা হয়েছে 6,773টি, এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 1,36,638টি। যা নমুনা আমরা পরীক্ষা করেছি এদের মধ্যে শনাক্ত হয়েছে 969 জন এবং এ পর্যন্ত শনাক্ত 16,660 জন। এদিকে সোমবারের চেয়ে মঙ্গলবার আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও মৃত্যুর তালিকায় 24 ঘন্টায় যুক্ত হয়েছে আরও 11 জনের নাম। পুরুষ 7 জন এবং নারী 4 জন। ঢাকা সিটির মধ্যে 5 জন, নারায়ণগঞ্জে 1 জন এবং নরসিংদী 1 জন, চট্টগ্রাম ডিভিশনে 2 জন এবং সিলেট ডিভিশনে 1 জন। তাদের বয়স বিশ্লেষণে আমরা দেখি 51 থেকে 60 বছরের মধ্যে 3 জন, 61 থেকে 70 বছরের মধ্যে 5 জন, 71 থেকে 80 বছর 2 জন এবং 81 থেকে 90 বছরের জন্য মধ্যে 1 জন। করোনা প্রতিরোধে ও সুস্থ থাকতে সবাইকে ফুসফুসের ব্যায়াম সহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয় স্বাস্থ্য বুলেটিনে। কারণ অনেক সময় কাশির সাথে শ্বাসকষ্ট হতে পারে, সেই জন্য এই আমরা শ্বাসযন্ত্রের ব্যায়ামটা যেন নিয়মিত চালিয়ে যাই। গভীরভাবে শ্বাস নেওয়া, গভীরভাবে শ্বাস ছাড়া, এই প্রক্রিয়াটা করলেও আমি আমার ফুসফুসের ব্যায়াম করতে পারি। এদিকে মঙ্গলবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে 152 জনকে। এখন পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 1,256 জন। বর্তমানে আছেন 2,361 জন। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনাকালে ঘরবন্দি শিশুদের মানসিকভাবে চাঙ্গা রাখতে লেখাপড়ার পাশাপাশি দিতে হবে পুষ্টিকর খাবার ও ঘরোয়া খেলাধুলার সুযোগ। বিশেষজ্ঞরা বলছেন, মহামারীর জন্য ঘরে বন্দি দেশে প্রায় 4 কোটি শিশু কিশোর।
দেড় মাসের বেশি সময় ধরে স্কুলসহ সব বন্ধ থাকায় শিশুদের জীবনে পড়ছে নেতিবাচক প্রভাব। শিশু কিশোরদের আনন্দময় পরিবেশে রাখতে অভিভাবকদের পরামর্শ দিয়েছেন শিশু বিশেষজ্ঞরা। থাকবো না বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। কবিতার পংক্তি দুটি যেন এই সময় এসে খানিকটা হোঁচট খেয়েছে। করোনা পরিস্থিতি ডানপিটে শৈশবকে বদ্ধ ঘরে আবদ্ধ করে রেখেছে। ঘরে থাকা শিশুদের অনেকের দৈনন্দিন রুটিনে যোগ হয়েছে লেখাপড়ার সময়সূচি। অভিভাবকরা এখন বাড়তি নজর রাখছেন তাদের ছেলে মেয়েদের ওপর। করোনাকালীন এই সময়টায় বাচ্চারা স্কুলে যেতে পারছে না, যা অনলাইনে পড়া দিচ্ছে সেটাই আমরা চেষ্টা করছি কমপ্লিট করার জন্য। এই ঘরবন্দি জীবন শিশুদের ওপর মানসিক চাপ তৈরির পাশাপাশি তাদের শারীরিক বিকাশও ব্যাহত করছে বলে সতর্ক করেছেন শিশুরোগ বিশেষজ্ঞরা। ঘরের মধ্যে লেখাপড়া চালিয়ে নেওয়ার পাশাপাশি আনন্দদায়ক বিভিন্ন খেলা ও অন্যান্য কাজের ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন তারা। বাচ্চাদেরকে নিয়ে একটু ইনডোর গেমের আয়োজন করবে। ইনডোর গেম আয়োজন করলে যেমন ক্যারাম বোর্ড হতে পারে, লুডো খেলা হতে পারে, আইকিউ খেলা, বাচ্চাদের যে আইকিউ খেলা, তারপর অনেক সময় ছোট্ট মেয়ে বাবু এই থাকলে পিকাবো খেলা, যেটাকে বলা হয় যে লুকোচুরি খেলা। এতে বাচ্চাদের হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা বেড়ে যাবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়বে, তাদের ব্রেনের একটা অ্যাক্টিভিটি বাড়বে। এদিকে পুষ্টিবিদরা বলছেন ঘরবন্দি শিশুদের প্রতি অভিভাবকদের বাড়তি নজর দেওয়া প্রয়োজন। দুধ, ডিম, কলার মতো পুষ্টিকর খাবার খেতে দিতে হবে। চিনি জাতীয় ও বেশি তেলে রান্না করা খাবার খেতে দেয়া যাবে না। এসব খাবার শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করে, মানসিকভাবেও চাঙ্গা করে তোলে। শিশুরা খুব বাইরে যেতে পারছে না, খেলাধুলা করতে পারছে না। তারা ঘরের মধ্যে যখন থাকছে তখন তাদের অতিরিক্ত কার্বোহাইড্রেট, যেমন ভাত, রুটি, বা বাচ্চারা অনেক জাঙ্ক ফুড পছন্দ করে বা চিপস পছন্দ করে, সেগুলোর চাইতে তারা যদি একটু প্রোটিন জাতীয় খাবারটা বেশি খায় এবং শাকসবজি, ফলমূল, এই জাতীয় খাবারগুলো বেশি খায়, তাহলে কিন্তু বাচ্চারা সুস্থ জীবনযাপন করতে পারবে। অদৃশ্য ভাইরাসের সাথে যুদ্ধে দেশের ক্ষুদে নাগরিকরাও এক একজন যোদ্ধা। জীবন জগতের কঠোর বাস্তবতা শিশুরা বোঝে না, ফলে বাস্তবতার চাপে অভিভাবকদের মনের অবস্থা শিশুরা বুঝতে পারে না। তাই অভিভাবকদেরই আরও সচেতন ও যত্নশীল হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা ও চট্টগ্রামে সকল করোনা হাসপাতালে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ শুরু করেছে আবুল খায়ের শিল্প গ্রুপ। মঙ্গলবার চট্টগ্রামে 300 সিলিন্ডার বিতরণের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। দেশের অন্যতম বড় এই শিল্প গ্রুপটি নিজেদের কারখানায় তৈরি অক্সিজেন নিজেরাই সিলিন্ডারে ভরে পৌঁছে দিচ্ছে হাসপাতালগুলোতে। বাণিজ্যিকভাবে দেশে অক্সিজেনের বড় প্রতিষ্ঠান লিন্ডা বাংলাদেশের দৈনিক উৎপাদন ক্ষমতা 120 টন। অন্যদিকে আবুল খায়ের গ্রুপ তাদের ইস্পাত কারখানার জন্যই প্রতিদিন উৎপাদন করে 260 টন অক্সিজেন। করোনা সংকটের সময় এই অক্সিজেন নিজস্ব কারখানার পরিবর্তে এবার বিনামূল্যে হাসপাতালে সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে প্রতিদিন 500 সিলিন্ডার পাঠানো হচ্ছে বিভিন্ন হাসপাতালে। নির্দিষ্ট হটলাইনে যোগাযোগ করলে নিজেদের উদ্যোগেই পৌঁছে দেওয়া হচ্ছে অক্সিজেন। বাংলাদেশের সর্ববৃহৎ অক্সিজেন প্ল্যান্ট উন্মুক্ত করে দিয়েছে এবং আমাদের দৈনিক উৎপাদন ক্ষমতা 260 মেট্রিক টন এবং আমরা 300 বিশেষায়িত সিলিন্ডার ক্রয় করেছি। এগুলি আমরা রিফিল করে প্রত্যেকটা করোনা হাসপাতালে আজ থেকে পৌঁছে দিচ্ছি এবং ভবিষ্যতেও রিফিল করে প্রতিদিন আমরা এই কার্যক্রম অব্যাহত রাখব। চিকিৎসকেরা বলছেন জটিল করোনা রোগীদের চিকিৎসায় অক্সিজেন সরবরাহ অব্যাহত রাখা জরুরি। আবুল খায়ের গ্রুপের এই উদ্যোগ দেশের চিকিৎসা ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলছেন তারা। সিলিন্ডারের সংকট ছিল, অক্সিজেন রিফিল করতে আমাদের অনেক কষ্ট হতো। সেই সংকট অনেকাংশে আমরা কেটে গেছে বলে আশা করি এবং ভবিষ্যতে ওনাদের সহযোগিতা পেলে করোনার যে চিকিৎসা ক্ষেত্রে একটা বিশাল সফলতা আসবে বলে আমরা মনে করি। পুরো দেশবাসী এখান থেকে আসলে সুফল লাভ করবে এবং করোনা রোগীরা যে সুচিকিৎসা যেটা পাচ্ছে তার একটি প্রাথমিক উপাদান হিসাবে এটি খুব ভালোভাবে তাদের জন্য কাজে আসবে। দেশের বাজারে 1.4 ঘনমিটার অক্সিজেন সহ 12,300 টাকায় বিক্রি হয় একটি সিলিন্ডার। এতে প্রতিবার গ্যাস নিতে খরচ হয় 300 টাকা। তবে বর্তমানে করোনা সংকটে বেড়ে গেছে এই দাম। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। করোনার প্রভাব পড়েছে নাটোরের লিচু চাষিদের ওপর। দেশজুড়ে লকডাউনে লিচু কিনতে আসছেন না বিভিন্ন জেলার ব্যবসায়ীরা। তাই বাগানের লিচু কিভাবে বিক্রি করবেন তা নিয়ে শঙ্কায় আছেন চাষি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। চাইছেন সরকারের বিভিন্ন নীতিগত সহায়তা। নাটোরের 7 উপজেলার সবগুলোতেই লিচুর চাষ হয়। এর মধ্যে গুরুদাসপুর উপজেলা লিচু চাষের জন্য বিখ্যাত। এখন চলছে বাগান পরিচর্যার শেষ সময়ের ব্যস্ততা।
লিচু চাষিরা জানান অন্যান্য বছর লিচু পোক্ত হওয়া পর্যন্ত বাগান 2 থেকে 3 বার বিক্রি হয়, তবে এবছর বাগান একবারও বিক্রি করতে পারেননি তারা। এক সপ্তাহের মধ্যে লিচু যদি আমরা কালে বেচা যদি শুরু না করতে পারি তাহলে গাছের মাল গাছে পচিয়ে একবারে গায়েব হয়ে যাইব। তারপরে আমাদের যে মাহালে যে কাঁচা মাল আছে এই কাঁচা মালের ব্যবস্থা সরকার থেকে আমরা যে কোনোভাবে সরকার যদি কালে লাইনঘাট করে দেয় তাহলে আমরা বাল বাচ্চালে বাঁচবো। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর লিচুর ভালো ফলন হয়েছে, কিন্তু করোনার প্রভাবে ফল বিক্রি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আমার পরিচর্যার যে ব্যয় করেছি এটাই উঠবে না, আমি ঋণী হয়ে যাব। তো আমার সমস্ত বছরের জীবিকা নির্ভর করে এই বাগানের উপর। যদি এখান থেকে আপনার বিক্রি করতে না পারি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আবহাওয়া অনুকূলে আছে, ভালো আছে, লিচু মানে বাম্পার ফলন আছে। তো এবার এই মতো অবস্থায় যদি আমরা সঠিকভাবে এটা ক্রয় বিক্রয় করতে পারি, বাজারজাত করতে পারি, তাহলে আশা করবো যে ইনশাল্লাহ গতবারের মানে লস আমরা কাটায় উঠে মানে ভালো একটা মুনাফা পাবো। একজন আড়তদার জানান প্রতি মৌসুমে তাদের আড়তে দৈনিক 4 থেকে 5 কোটি টাকার লিচু বিক্রি হয়, কিন্তু এবছর করোনা লকডাউনে আসতে পারেননি কোনো পাইকারি ক্রেতা। কৃষি বিভাগ বলছে নাটোরে এবছর লিচু আবাদ হয়েছে 953 হেক্টর জমিতে। উৎপাদন হতে পারে প্রায় 8200 মেট্রিক টন লিচু, যার দাম 140 থেকে 150 কোটি টাকা। করোনা পরিস্থিতিতে লিচু বিক্রির জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে কৃষি বিভাগ, বললেন কৃষি কর্মকর্তা। কৃষি মন্ত্রণালয় যে সমস্ত ব্যবস্থা নিছে তার আলোকে আমাদের এই সমস্ত উৎপাদিত লিচু যাতে ঢাকা সহ দেশের বিভিন্ন বাজারে যেতে পারে এই ব্যবস্থা আসলে ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি। আশা করি এখানে এই পরিবহনে কোনো বিঘ্ন ঘটবে না। তবে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে সরকারি বিভিন্ন নীতিগত সহায়তা চাইছেন নাটোরের লিচু চাষিরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর লভ্যাংশ ঘোষণার সর্বোচ্চ সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত বছরের লভ্যাংশ ঘোষণার ক্ষেত্রে নগদ ও বোনাস শেয়ার মিলিয়ে 30% বেশি ডিভিডেন্ড দিতে পারবে না ব্যাংকগুলো। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের সিদ্ধান্ত পুঁজিবাজারের জন্য হুমকি স্বরূপ। এর নেতিবাচক প্রভাব পড়বে বিনিয়োগকারীদের উপর। ব্যাংকিং খাতে সৃষ্ট চাপ মোকাবিলা এবং তারল্য সংকট নিরসনে দেশের সব তফসিলি বা বাণিজ্যিক ব্যাংকগুলোকে ডিভিডেন্ড ঘোষণার সর্বোচ্চ সীমা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, গত বছরের জন্য কোনো ব্যাংকই 15% বেশি নগদ এবং নগদ ও বোনাস শেয়ার মিলিয়ে 30% বেশি ডিভিডেন্ড দিতে পারবে না। ব্যাংকগুলোকে যখন ক্রেডিট রিস্ক নিতে হচ্ছে, সেই ক্রেডিট রিস্ক নেওয়ার ক্ষেত্রে মূলধন সংরক্ষণের যে একটা প্রয়োজনীয়তা আছে বা ক্যাপিটাল অ্যাডিকুয়েসির যে প্রয়োজনীয়তা আছে, সেই ক্ষেত্রেও এই সার্কুলারটি একটা সহায়ক ভূমিকা পালন করবে। তবে বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের সিদ্ধান্ত পুঁজিবাজারের জন্য হুমকি স্বরূপ। এর নেতিবাচক প্রভাব পড়বে বিনিয়োগকারীদের উপর। ব্যাংকগুলো তো বেশিরভাগই লিস্টেড কোম্পানি, তো এদের মধ্যে তো স্মল শেয়ার হোল্ডার আছে অনেক। এখন তাদেরকে বঞ্চিত করা হলে বর্তমান পরিস্থিতি তাদের তো নগদ অর্থের প্রয়োজন আছে। ডিভিডেন্ডকে স্কেল ডাউন করার যে সার্কুলার বাংলাদেশ ব্যাংক দিয়েছে, এটা পুঁজিবাজারকে ক্ষতিগ্রস্ত করবে, অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে, ওভারঅল লং টার্ম সোর্স অফ ফাইন্যান্সিংকে ডিস্ট্রাকশন করবে। পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন ডিভিডেন্ডের সীমা বেঁধে দেয়ায় ব্যাংকগুলো এর সুযোগ নেবে এবং ডিভিডেন্ডের আশায় থাকা বিনিয়োগকারীরা এতে বঞ্চিত হবেন। আমরা ক্ষতিগ্রস্ত হব যারা বিনিয়োগ করেছে, কিন্তু দেশের সর্বোচ্চ স্বার্থে বাংলাদেশ ব্যাংকের এই সার্কুলারটাকে বিবেচনা করে আমার মনে হয় ব্যাংক ব্যবস্থাকে যদি আমরা শক্তিশালী করতে পারি এবং আমরা যারা ব্যাংকে বিনিয়োগ করে যাচ্ছি, যদি ব্যাংক ব্যবস্থা শক্তিশালী হয় তাহলে কিন্তু আমরাও শক্তিশালী থাকব। এই অবস্থায় বিভিন্ন ব্যাংকের পরিস্থিতি বিভিন্ন রকম হওয়ায় ব্যাংকগুলোর উপর বাংলাদেশ ব্যাংকের এ ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দেয়া উচিত হয়নি বলে মনে করেন পুঁজিবাজার বিশেষজ্ঞরা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় বিশ্বজুড়ে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 5000-এর বেশি মানুষের। এ নিয়ে মোট মৃত্যু সংখ্যা 2,92,000 ছাড়ানো। 84,000 নতুন আক্রান্ত নিয়ে মোট সংক্রমিত 43 লাখের বেশি। 24 ঘন্টায় বেশি মৃত্যু যুক্তরাষ্ট্রে মারা গেছেন 1629 জন। ব্রাজিলে 24 ঘন্টায় 779 জনের মৃত্যু হয়েছে, নতুন আক্রান্ত 8,500। আর যুক্তরাজ্যে মৃত্যু হয়েছে 627 জনের। এছাড়া রাশিয়ায় 107 এবং মেক্সিকোতে প্রাণ গেছে 108 জনের। উৎপত্তিস্থল চীনে নতুন একজন আক্রান্ত হলেও মারা যাননি কেউ।
ভাইরাসের বিস্তার ঠেকাতে ঈদ উল ফিতরের ছুটিতে দেশজুড়ে 24 ঘন্টার কারফিউ জারি করেছে সৌদি আরব। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দেয়। দেশজুড়ে আগামী 4 দিন লকডাউন ঘোষণা করেছে লেবানন। মিশরে করোনা মোকাবেলায় $2.77 বিলিয়ন সহায়তা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। সাউথ আফ্রিকাকে 1000 ভেন্টিলেটর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। অর্থনীতি সচল করতে ঘানায় খুলে দেওয়া হয়েছে বেশ কিছু কারখানা। এই পর্যন্ত বিশ্বে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 15,96,000 মানুষ। স্বাভাবিক অবস্থায় ফিরছিল চীনের উহান, তবে আবারও করোনা ভাইরাসের সংক্রমণের মুখে শহরটি। গত সপ্তাহে 6 জন রোগী শনাক্ত হলে দেখা দেয় আতঙ্ক। এই অবস্থায় 10 দিনে 1,10,00,000 বাসিন্দার নমুনা পরীক্ষার উদ্যোগ নিয়েছে চীন সরকার। গত বছরের 31 ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। গত 11 সপ্তাহ লকডাউন আর স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানায় গত 3 এপ্রিল থেকে উহানে নতুন করোনা রোগী শনাক্ত হয়নি। 8 এপ্রিল থেকে তুলে নেওয়া হয় বিধিনিষেধ। গত সপ্তাহে উহানে নতুন করে 6 ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হলে ভাইরাস নতুন করে বিস্তারের শঙ্কা দেখা দেয়। এরই প্রেক্ষিতে শহরের প্রায় 1,10,00,000 বাসিন্দার নমুনা পরীক্ষার পরিকল্পনা নিয়েছে সরকার। গোটা শহরের বাসিন্দাদের নমুনা পরীক্ষা 10 দিনের মধ্যে করতে চায় কর্তৃপক্ষ। এক্ষেত্রে অগ্রাধিকার পাবেন প্রবীণ ও ঘনবসতিপূর্ণ এলাকার বাসিন্দারা। এর আগে দ্বিতীয় দফায় করোনার প্রাদুর্ভাবে পড়ে প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া। ভাইরাসের বিস্তার ঠেকাতে রাজধানী সিউলের সব জনসমাগম স্থল বন্ধের নির্দেশ দেয় দেশটির সরকার। সারওয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 5 করোনা রোগীর মৃত্যু হয়েছে। তারা সবাই হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সেন্ট জর্জ হাসপাতালের 6 তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, আগুন লাগার কিছুক্ষণের মধ্যে তা নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনাস্থল থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে 150 মানুষকে। ভেন্টিলেটরে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে অতিরিক্ত চাপের কারণে ভেন্টিলেটরে আগুন ধরে যায়। বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যার দিক দিয়ে 3য় অবস্থানে রয়েছে রাশিয়া। প্রতিদিন মৃতের সংখ্যা বাড়ছে দেশটিতে। ভারতে করোনা মোকাবেলায় 20 লাখ কোটি রুপির প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন রূপে 4র্থ দফায় লকডাউনের ইঙ্গিত দিয়েছেন মোদী। জাতির উদ্দেশ্যে ভাষণে অর্থনীতি বাঁচাতে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। করোনায় থমকে আছে বিশ্ব। লকডাউন আর বিধিনিষেধে বিপর্যস্ত অর্থনীতি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ ভারতেও চলছে লকডাউন, যা শেষ হবে 17 মে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় কড়াকড়ি বাড়ানোর ইঙ্গিত মিলেছিল আগেই। এ অবস্থায় মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা মোকাবেলায় 20 লাখ কোটি রুপির প্যাকেজ ঘোষণা করেন। এই অর্থ দেশটির বার্ষিক জিডিপির 10%। एक विशेष आर्थिक पैकेज की घोषणा कर रहा हूं। এই মহামারীতে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করছি। স্বনির্ভরতায় এই প্যাকেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্ভর ভারত অভিযান। লকডাউন প্রশ্নে মোদী জানান, করোনার বিস্তার ঠেকাতে কড়াকড়ি নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে তার সরকার। প্রাদেশিক সরকারের সঙ্গে আলোচনা করে 3য় দফা লকডাউন শেষের আগেই তা ঘোষণা হবে। নাগরিকদের সুরক্ষায় দেশে দিনে 2 লাখ N95 মাস্ক তৈরি হচ্ছে বলে জানান মোদী। বলেন, করোনার ওষুধ তৈরিতেও সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন। ভারতে এ পর্যন্ত 72,000-এর বেশি করোনায় আক্রান্ত, মারা গেছেন 2,000-এর বেশি। সারওয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা সংকটে এবার পিছিয়ে গেল নারীদের বিশ্বকাপ বাছাই পর্ব। সেই সঙ্গে 2022 অনূর্ধ্ব-19 বিশ্বকাপের বাছাই পর্ব স্থগিত করেছে আইসিসি। এদিকে কোচিং স্টাফদের বেতন কাটার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL বাতিল হলে $530 বিলিয়ন ক্ষতির সংখ্যা ভারতীয় ক্রিকেট বোর্ডের। স্থবির ক্রীড়াঙ্গনে প্রাণ ফিরছে। আগামী সপ্তাহে জার্মান লিগ দিয়ে কাটবে 2 মাসের সংকট। শুরুর অপেক্ষায় লা লিগা, কিন্তু ক্রিকেটে এখনো সুখবর নেই। টি-20 বিশ্বকাপ, IPL কিংবা স্থগিত সিরিজগুলোর ভাগ্যে কি আছে তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। এ অবস্থায় আরেকটি দুঃসংবাদ দিল ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ICC। পিছিয়ে দিয়েছে নারীদের 2021 বিশ্বকাপ বাছাই পর্ব। সদস্য দেশ, সংশ্লিষ্ট সরকার ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে পরামর্শ করে ICCর এই সিদ্ধান্ত।
বাংলাদেশ সহ 10 দল নিয়ে 3 জুলাই থেকে শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল নারীদের বিশ্বকাপ বাছাই পর্ব, যেখান থেকে আগামী বছর নিউজিল্যান্ডে হতে যাওয়া মূল টুর্নামেন্টের টিকিট পাবে 3 দল। টি-20 বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগ হয়েছিল বাংলাদেশ নারী দলের, কিন্তু খেলা পিছিয়ে যাওয়ায় অনেকদিন বসে থাকতে হতে পারে সালমা জাহানারাদের। খেলার থেকে অনেক দূরে এসে আসলে একটু মনও খারাপ হচ্ছে, আবার সবকিছু চিন্তা ভাবনা করে দেখতেছি যে না, বেশ স্বাভাবিক হলে আমরা সবাই ভালো সুস্থ থাকলে সবাই আবার যখন স্বাভাবিক হবে দেশ, তখন আমরা আবার ভালোভাবে মাঠে প্রবেশ করতে পারবো। করোনার ধাক্কা লেগেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডে। কোচিং স্টাফদের মে মাসের বেতনের 25% কেটে নিচ্ছে এসিবি। জুনে জিম্বাবুয়ে সফর বাতিল হলে সে মাসের বেতন কাটা হতে পারে 50%। তবে চুক্তিতে থাকা ক্রিকেটারদের চলতি বছরের প্রথম 3 মাসের বকেয়া বেতন অবশ্য দিয়ে দিয়েছে আফগানিস্তান বোর্ড। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।